তারা আস্তে আস্তে জয়েন করুক। শুরু করি পড়াশোনা। অ্যাটেন্ডেন্স আপনাদের কমেন্ট করার দরকার নাই, আপনারা জয়েন করলে আপনাদের অ্যাটেন্ডেন্স এসে পড়তেছে, সুতরাং অ্যাটেন্ডেন্স কমেন্ট করার দরকার নেই। আমরা গত শুক্রবারে যেটা দেখাইছিলাম ওইটা একটু ডিটেলসে দেখি। দেখা গেছে গত শুক্রবারে দেখাইছিলাম, তখন আমি স্লাইডটা ওপেন করতে পারিনি। তো স্লাইড ওপেন করতে না পারলে আসলে এগুলো বোঝা একটু কঠিন। দেখি আমরা এই তো আমাদের গত শুক্রবারে যেটা দেখাইছিলাম ওইটাই একটু আবার রিপিট করি। তো আজকে ওই মোটামুটি গত শুক্রবার যেটা দেখাইছিলাম ওইটারই স্লাইড গুলো একটু দেখাবো আর কি, আগে স্লাইড দেখাতে পারিনি। দেখেন আমরা বলতেছি কি আমাদের কন্ট্রোল ইউনিটটা এরকম। কন্ট্রোল ইউনিটে আমাদের কি থাকে, কন্ট্রোল ইউনিটে আমাদের থাকে হইলো আপনাদের মেমোরি থাকে, এআইএলইউ থাকে, ইনপুট ইউনিট থাকে, আউটপুট ইউনিট থাকে। এগুলো হলো আমাদের কন্ট্রোল ইউনিটে, কন্ট্রোল ইউনিট না, এটা কম্পিউটারের মধ্যে থাকে এগুলো। এখন যে ইনপুট থাকে, আউটপুট, তারপর হলো মেমোরি, এআইএলইউ, এগুলোর যে সমন্বয় করা লাগবে যে কখন আমার ইনপুটটা মেমোরিতে যাবে আর কখন ইনপুট থেকে মেমোরি থেকে সিপিইউতে যাবে বা সিপিইউ থেকে কখন আমি আউটপুটে নিব, এই যে সিগন্যালগুলো পাঠায়, এই সিগন্যালগুলো পাঠায় হলো কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, যেমন এখানে বলছে ইনস্ট্রাকশন কন্ট্রোল হোয়াট অপারেশনস টেক প্লেস, যেমন ট্রান্সফার, প্রসেসিং, মানে কি অপারেশনটা করতে হবে, ট্রান্সফার করতে পারে, প্রসেসিং করতে পারে। একটা ডাটা ট্রান্সফার আপনার যখন ইনপুট দিব, আমি যখন কিবোর্ডে ধরুন কিছুটা লিখলাম, ইনপুট দিলাম, ইনপুটটা আমার সিপিইউ প্রসেস করবে, তাহলে এটা কি ট্রান্সফার হইলো। আবার দেখা গেছে এখানে প্রসেসিং এর কিছু কাজ থাকতে পারে, কোনো একটা কিছু আউটপুটে দেখাবেন, এখানে প্রসেসিং এর কাজ থাকতে পারে। হ্যাঁ, তারপর দেখুন কন্ট্রোল ইউনিট জেনারেট টাইমিং সিগন্যাল হুইচ ডিটারমাইন্স হোয়েন এ পার্টিকুলার অপারেশন টেক প্লেস। ধরেন আপনাদের দুই তিনটা অপারেশন একসাথে আছে, আপনারা ধরেন একটা যোগ করতেছেন, একটা বিয়োগ করতেছেন, একটা গুণ করতেছেন। কন্ট্রোল ইউনিট তখন টাইমিং সিগন্যাল জেনারেট করবে কখন কোনটা করবে আর কি, মানে কখন একটা পার্টিকুলার অপারেশন কাজ করবে, ওটা কন্ট্রোল ইউনিট জেনারেট করে দেবে। এর মানে কন্ট্রোল ইউনিট একটা সিগন্যাল পাঠায়, এই যে সিগন্যাল পাঠাইতেছে এই সিগন্যালটা দিয়ে বাকি কাজগুলো আমরা করতেছি। হ্যাঁ, তো কন্ট্রোল ইউনিটের মেইন কাজ হলো যে কন্ট্রোল ইউনিট সবকিছুকে একটা মানে কোঅর্ডিনেট করা। যেমন এখানে একটা সুন্দর করে লেখা অপারেশনস অফ ইনপুট ইউনিট, মেমোরি এন্ড এআইএলইউ আউটপুট ইউনিট আর কোঅর্ডিনেটেড বাই কন্ট্রোল ইউনিট, মানে এই সবগুলোকে কোঅর্ডিনেট করে কে, কন্ট্রোল ইউনিট করে। ঠিক আছে, তারপর আমরা দেখি, তারপরে বলতেছি কি এখন আমাদের যে এই স্ট্রাকচারটা আসছে এইটা হলো আমাদের একটা বেসিক স্ট্রাকচার, যেখানে বলা হয়েছে দেখেন ফর এ কম্পিউটার টু অ্যাচিভ ইটস অপারেশন দ্য ফাংশনাল ইউনিটস নিড টু কমিউনিকেট টু ইচ আদার। মানে আমরা যদি আমাদের কম্পিউটারটার মিনিমাম একটা অপারেশন চালাতে চাই তখন আমাদের প্রত্যেকটা ফাংশনাল ইউনিট একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারতে হবে। যেমন এখানে দেখেন আমাদের এইখানে যে তার আছে, আমরা এখানে ওয়্যার গুলাকে আমরা বলতেছি, গ্রুপ অফ ওয়্যার গুলাকে আমরা বলতেছি বাস। দেখেন যে লেখা আছে এই ফাংশনাল, এখানে লেখা আছে এই যে ফাংশনাল ইউনিটস মে বি কানেক্টেড বাই গ্রুপ অফ প্যারালাল ওয়্যারস। এই গ্রুপ অফ প্যারালাল ওয়্যারস আর কল্ড বাস। মানে এই বাস আমরা কাকে বলবো, বাস আমরা বলবো গ্রুপ অফ প্যারালাল ওয়্যার, এটাকে আমরা বলবো বাস। এই বাসের মধ্যে দেখেন আমাদের কি আছে, আমাদের ইনপুট আছে, আউটপুট আছে, মেমোরি আছে, প্রসেসর আছে। এখন এই প্রত্যেকটার সাথে যে কানেকশন পাইছে, প্রত্যেকটার সাথে কানেকশন পাইছে, এই জিনিসটা কিসের মাধ্যমে কানেকশন পাইছে, বাসের মাধ্যমে কানেকশন পাইছে। ঠিক আছে, এখন বাসটা কি হবে, এই যেমন আমরা ওই শুক্রবারে বলছিলাম লাস্ট ক্লাসে, দ্য নাম্বার অফ প্যারালাল ওয়্যারস ইন এ বাস ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ড লেন্থ অফ এ কম্পিউটার।
মানে একটা আমার এই কম্পিউটারে ওয়ার্ড মানে আপনারা মনে আছে মনে হয় যে কতটুকু মানে কয়টা করে বিট আমি ট্রান্সফার করব। ধরেন আমি 8 বিট করে ট্রান্সফার করলাম, তাহলে ওয়ার্ড লেন্থ 8, 16 বিট ট্রান্সফার করলাম, ওয়ার্ড লেন্থ 16। তাহলে এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমার এই যদি আমার একটা বাস 8টা তার প্যারালালি কানেকশন হয়, তখন তোকে বলতেছি কি যে এই বাসটা একটা ওয়ার্ড লেন্থের সমান তারগুলো প্যারালালি কানেক্ট করছে। তাহলে দেখেন এখানে আমাদের ইনপুট থেকে আমরা ডাটাগুলো শুধুমাত্র বাসে নিতে পারবো। এই সিগন্যালটা এরকম, এই ওয়্যার গুলাকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে ইনপুট থেকে সবগুলা তারগুলা বাসের দিকে আসছে। দেখেন এখানে কিন্তু মানে উল্টা দিকে কোনো মানে চিহ্ন নাই। এর মানে ইনপুট থেকে সবগুলা বিট যাই আমরা পাঠাবো না কেন আমাদের এই মেইন বাসে আসবে। আসার পরে এখন আমরা ওইটাকে আউটপুটে পাঠাতে পারি। আমরা মেমোরিতে দেখেন, মেমোরিতে ইনপুট ইনও আছে, আউটও আছে, প্রসেসর ইনও আছে, আউটও আছে, বাট ইনপুটে শুধুমাত্র আসছে, আউটপুট শুধু গ্রহণ করছে। এগুলো একটু খেয়াল রাখেন। এখন আমি ইনপুট থেকে কোনো ডাটা পাইলাম, ডাটাটা আমি মেমোরিতে পাঠাতে পারি, মেমোরি থেকে কোনো ডাটাগুলো আবার প্রসেসরে যেতে পারে, প্রসেসর থেকে আবার কোনো ডাটা আউটপুটে যেতে পারে। এই প্রত্যেকটা জিনিস ম্যানেজ করে কিভাবে ম্যানেজ হয়? প্রত্যেকটা জিনিস ম্যানেজ হইতেছে বাসের মাধ্যমে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস বাসের মাধ্যমে ম্যানেজ হইতেছে। বাসটা কি? গ্রুপ অফ প্যারালাল ওয়্যারস। আর কয়টা প্যারালাল ওয়্যার থাকবে? এটা ওয়ার্ড লেন্থের সমান ওয়্যার থাকবে। ঠিক আছে, এটা যদি বুঝে যায় তাহলে দেখেন। হ্যাঁ, তারপর আমরা বলতেছি দেখেন বাস স্ট্রাকচারটা আমরা দেখি। A group of lines that serves a connecting path for several devices is called bus. মানে কি? মানে বাসটা হলো কি গ্রুপ অফ লাইনস আর কি, যেটা হলো ওই যে সেভারাল ডিভাইসটাকে কানেক্ট করে। হ্যাঁ, যেমন এখানে বলছে in addition to the lines that carry the data, the bus must have lines for address and control purpose. মানে এখানে জিনিসটা কি, এই আমাদের এই প্যারালাল ওয়্যার দিয়ে, এই বাস প্যারালাল ওয়্যার আমাদের বাস দিয়ে যে শুধুমাত্র ডাটা পাস হবে তা না, আমাদের বাস দিয়ে মেমোরি অ্যাড্রেসও পাস হতে পারে। হ্যাঁ, মানে এখন কি আমরা অনেক সময় দেখা যায় কি, আমরা আপনাদের লাস্ট ক্লাসে দেখাইছিলাম এট লোকেশন কমা আর1, এমন একটা জিনিস দেখাইছে। তাহলে এই যে লোকেশন কমা আর1 দেখাইলাম, এই লোকেশনটা কি? মেমোরি অ্যাড্রেসের লোকেশন। আর আর1টা কি? আমাদের জেনারেল পারপাস রেজিস্টার। ঠিক আছে, তো দেখা গেছে কি একটা সিম্পল সিঙ্গেল বাস স্ট্রাকচার, এই সিঙ্গেল বাস স্ট্রাকচারটা এরকম দেখতে। কারণ এইখানে আবার কিছু ড্রব্যাকস আছে, দেখেন এখানে লেখা আছে। এই বাস স্ট্রাকচারটা কি হয় দেখেন, এই বাস স্ট্রাকচারে মেইন সমস্যাটা হইলো দেখেন সাম ডিভাইসেস আর রিলেটিভলি স্লো, যেমন সাজেস প্রিন্টার এন্ড কিবোর্ড, এগুলো খুবই স্লো। প্রিন্টার থেকে কোনো ডাটা প্রিন্টারে প্রিন্ট করা, অথবা কিবোর্ড থেকে কোনো ডাটা ইনপুট নাও, ইনপুট আউটপুট ডিভাইসটা স্লো। সাম ডিভাইস আর ফাস্ট, যেমন অপটিক্যাল ডিস্ক। ফাস্টেস্ট কি হইতে পারে? যেমন আমাদের মেমোরি আর প্রসেসর আর অপারেট দ্য ফাস্টেস্ট পার্টস অফ দ্য কম্পিউটার। তাহলে এইখানে একটু খেয়াল রাখার বিষয় যেটা, আমাদের ইনপুটটা এবং আউটপুটটা একটু রিলেটিভলি স্লো, প্রসেসিংটা স্লো, মেমোরি এবং প্রসেসরটা মোটামুটি ফাস্ট আছে। এই যে এই তাদের ফাস্ট এবং স্লো, এই পার্থক্যের কারণে দেখা যায় যে ডাটা এফিশিয়েন্টলি মুভ করতে পারে না। হ্যাঁ, কারণ একটা ইনপুট থেকে ডাটাগুলো হলো যখন আমাদের, যেহেতু আমাদের সিঙ্গেল বাস, আমরা যেটা দেখে এসে এটা আমাদের সিঙ্গেল বাস, একটাই বাস আছে, এই বাসের মাধ্যমে আমাদের সবগুলো ডাটা যাবে। তো এখানে যখন একটা ডাটা স্লো ভাবে যেতেছে, আর ডাটা ফাস্ট ভাবে যেতেছে, তো ফাস্ট ডাটাটা কি স্লো ডাটাকে ওভাররাইড করে ফেলবে না? এই সমস্যাটা এখানে আছে। হ্যাঁ, তারপরে কমন অ্যাপ্রোচ আছে যে বাফার রেজিস্টার, এখানে আর কিছু কিছু করা যায়। তো দেখা গেছে যে এই সিঙ্গেল বাসের অ্যাডভান্টেজটা কি আছে, এই সিঙ্গেল বাসের মানে আমরা তো ডিসঅ্যাডভান্টেজ দেখলাম যে ফাস্ট স্লোর কারণে একটা ওভারল্যাপিং কন্ডিশন হইতে পারে। অ্যাডভান্টেজটা কি হতে পারে? অ্যাডভান্টেজটা হতে পারে আপনাদের লো কস্ট হতে পারে, যে এটা হলো খরচ কম, একদম একটা বেসিক কম্পিউটারের জন্য এটা করা যেতে পারে। ফ্লেক্সিবিলিটি ফর অ্যাটাচিং পেরিফেরালস ডিভাইস, মানে আপনারা যদি আরো পেরিফেরাল ডিভাইস অ্যাড করতে চান করতে পারবেন। হ্যাঁ, কারণ দেখা গেছে যে এটা মানে কস্ট কম হয়, যেহেতু কস্ট কম হয় সুতরাং বেসিক কম্পিউটার বা আগের আমলের বা একদম ইনিশিয়াল কম্পিউটারের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা ফলো করা যায়। তারপরে দেখেন এরপরে বলতেছি কি যে এখন হলো এই ক্যাশের কথাটা আমরা আগেও বলছিলাম, এখন দেখেন আমাদের এই বাস স্ট্রাকচারের সাথে ক্যাশের এই সম্পর্কটা দেখেন। এটা যদি আমাদের বাস স্ট্রাকচার হয়,
বাসের মধ্যে আমাদের একটা মেইন মেমোরি থাকবে, একটা প্রসেসর থাকবে। তো আমরা বলছিলাম কি মেইন মেমোরি থেকে ডাটাগুলো সবসময় প্রসেসরে যায়। তারপরে মানে প্রসেসর যখন কোনোটা কাজ করবে তখন অবশ্যই সেই ডাটাগুলো কোনখান থেকে নেবে, মেইন মেমোরি থেকে নেবে। প্রসেসর কখনো ডাটাগুলো ডাইরেক্টলি ইনপুট থেকে নেবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। প্রসেসর কোনোদিন ডাটাগুলো ডাইরেক্টলি ইনপুট থেকে নেবে না। প্রসেসর ডাটাগুলো আগে ইনপুট থেকে মেইন মেমোরিতে আসবে, মেইন মেমোরি থেকে তারপরে হলো ওই ডাটাগুলো আমাদের প্রসেসরে পাঠাবে। তাহলে ক্যাশের কি কাজ? এখন দেখেন প্রসেসর যখন কোনো একটা কাজ করবে, প্রসেসর একটা কাজ করার আগে প্রসেসর কি করবে, সেই ডাটাগুলোকে বলবে মেইন মেমোরিতে আছে কিনা, তখন মেইন মেমোরিতে খুঁজবে। মেইন মেমোরিতে যদি ডাটাটা পাইয়া যায় তাহলে ঠিক আছে, প্রসেসর ডাটাটা পাইলো, ওর মেইন মেমোরি থেকে ডাটাগুলো প্রসেসরে নিয়ে আসবে। প্রসেসর মানে সিপি। এখন দেখেন এরকম হইতে পারে না যে একটা ডাটা বারবার কি দরকার হইতেছে আমার, মানে একটা ডাটা এরকম কি হইতে পারে যে একটা ডাটা বারবার আমার অ্যাক্সেস করার প্রয়োজন হইতেছে। এখন বারবার যদি অ্যাক্সেস করার প্রয়োজন হয়, এরকম ডাটাগুলোকে আমরা ক্যাশেতে রাখতে পারি। ক্যাশে হইল প্রসেসরের ভিতরে থাকে বলে সে খুব ফাস্ট হয়। কেন ফাস্ট হয়? কারণ প্রসেসরের ভিতরেই ক্যাশেটা ইমপ্লিমেন্ট করা। তার তো আর এই বাসের থ্রুতে যে এই বাসের থ্রু থেকে যাইয়া মেমোরি থেকে ডাটা আইনা আবার এই বাসের থ্রুতে প্রসেসরের কাছে আনতে হইতেছে। ডাটাগুলা ক্যাশে কি করে, ফ্রিকুয়েন্টলি ইউজ যেই ডাটা, যেই মেমোরি থেকে যেই ডাটাগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়, ওই ডাটাগুলো কি করে ক্যাশে সেভ, মানে ক্যাশে মেমোরি কি করে সেভ করে রাখে। প্রসেসর যখন তখন ক্যাশে থেকে নিয়ে কাজ করতে পারে। ক্যাশে কেন ফাস্ট? কারণ ক্যাশে প্রথমত প্রসেসরের ভিতরে থাকে, সুতরাং তার এই অ্যাক্সেস টাইমটা কম। সেকেন্ডলি, আমার মেমোরি থেকে কোনো ডাটা আনতে হইলে আমার এই বাসের মাধ্যমে, এই যে ওয়্যারের মাধ্যমে বাসের থ্রুতে আবার ওয়্যারের মাধ্যমে আমার মেমোরিতে যাইতে হয়। ওই সিগন্যালটা আবার কি করে মেমোরি তখন আবার ডাটাগুলোকে এই বাসের মাধ্যমে আমার প্রসেসরে পাঠায়। এই যে আসা যাওয়ার যে টাইমটা লাগলো বা আসা যাওয়ার যে কস্ট লাগলো, এই কস্ট এখন আমার লাগতেছে। ঠিক আছে, তারপর আমরা দেখি এটা আমাদের মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা ছিল। এই যে এই অংশটাকে বলছি কি আপনাদের, এই অংশটা দেখেন আমাদের মেমোরি আছে, মেমোরির সাথে ইনপুট আউটপুট ইউনিট আছে। এখন দেখেন আমরা বলছিলাম আমাদের এইখানে কন্ট্রোল ইউনিট আছে, এএলইউ আছে, এগুলাকে আমরা বলছিলাম জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার কি করে, মেমোরি থেকে কোনো ডাটা মানে অপারেটর যদি আসে, অপারেট কি বলে যে ওই ডাটা যদি আসে, ডাটাগুলোকে জেনারেল পারপাস রেজিস্টার স্টোর করে। কেন স্টোর করে? কারণ আপনি এটা যোগ করতেছে, যোগের কারণে আপনি বারবার কি ডাটাগুলোকে ফেচ করে আনবেন নাকি, একবারে সবগুলো ডাটা ফেচ করে নিয়ে এসে এখানে রাইখা দেয়, যাতে কন্ট্রোল ইউনিট বা এএলইউ খুব ইজিলি এই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারে। এটা তারপরে আমরা বলছিলাম আমাদের কাছে প্রোগ্রাম কাউন্টার আছে। প্রোগ্রাম কাউন্টার মানে এই পরবর্তী যে ইনস্ট্রাকশন, তারা পরবর্তী ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টার হোল্ড করে। আর আইআর কি করছিল, ইনস্ট্রাকশন রেজিস্টার, যে ইনস্ট্রাকশন রেজিস্টার মানে কারেন্টলি এক্সিকিউটেড ইনস্ট্রাকশনটা হোল্ড করতেছে। আর এমএআর মানে হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এমডিআর মানে হলো মেমোরি ডাটা রেজিস্টার। এমএআর হলো আপনার অ্যাড্রেসটা হোল্ড করে, এমডিআর মানে ডাটাটা হোল্ড করে। ঠিক আছে, এটা হলো আমাদের ওইদিন বলছিলাম। এখন এই যে এইখানে আবার ডিটেলসে বলা আছে, আচ্ছা আমরা রিভিউ দেখে আসি। দেখেন, অ্যাক্টিভিটি ইন এ কম্পিউটার ইজ গভর্ন বাই ইনস্ট্রাকশন। মানে আমাদের কম্পিউটার কি অ্যাক্টিভিটি করবে, এই জিনিসটা কি করা হয়, ইনস্ট্রাকশনের মাধ্যমে গভর্ন করা হয়। আমাদের কম্পিউটার যেমন ধরেন আপনি একটা সি প্রোগ্রামে কোড লিখছিলেন, অড নাম্বার প্রিন্ট করা। অড নাম্বার প্রিন্ট করার যখন কোডটা আপনারা লিখছিলেন তখন কি মানে সেটা কি সে শুধু অডই কাজ করে না, এমন না তো সে এই অড নাম্বারের করে ইভেন নাম্বারের কাজ করতেছে। জিনিসটা এরকম আর কি, যে আপনারা যে ইনস্ট্রাকশন লিখবেন ওই ইনস্ট্রাকশনে আপনাদের কম্পিউটার কাজ করতে পারবে। ঠিক আছে, তারপরে বলা যাচ্ছে কি টু পারফর্ম এ টাস্ক ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম কনসিস্টিং অফ লিস্ট অফ ইনস্ট্রাকশন স্টোর ইন দ্য মেমোরি। দেখেন
an appropriate program consisting of a list of instructions stored in memory মানে কি আমরা যখন আমরা কাজটা শুরু করব আমাদের ইনস্ট্রাকশনগুলো কই লোড হয়ে থাকতে হবে মেইন মেমোরিতে লোড হওয়া মানে কি আমাদের কাজগুলো শুরু হচ্ছে ঠিক আছে আমরা যখনই কাজ করব ইনস্ট্রাকশনগুলো মেইন মেমোরিতে লোড হয়ে থাকবে আর এটা তো আমরা জানি না আমরা যখন একটা প্রোগ্রাম লিখলাম প্রোগ্রামগুলো মানে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনগুলো আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে তারপরে ওইটা হইলো ওই যে মানে কম্পিউটার বুঝে যে কি করা লাগবে এটা আমাদের একটা ওভারভিউ আমরা একটু একটা ইনস্ট্রাকশন দেখি টিপিক্যাল ইনস্ট্রাকশন আমাদের ইনস্ট্রাকশনগুলো এরকম ছিল ধরুন আমি বলতেছি মুভ এলওসি আমরা লোকেশন কমা আর0টা হলো আমাদের জেনারেল পারপাস রেজিস্টার আর ধরে এই যে এটা হলো আমাদের লোকেশনগুলো হেক্সাডেসিমালে লেখা হয় তাহলে আমরা বলছিলাম না যে জিনিসটা এরকম হবে যে মুভটা হবে আমাদের অফ কোড লোকেশনটা মানে একটা জিনিস আর আর0 মানে হলো জেনারেল পারপাস রেজিস্টার রাইটে যেটা থাকবে সবসময় দেখেন এখানে নিচে লেখা আছে ইনস্ট্রাকশন ইকুয়াল টু অপারেশন তারপর সোর্স অপারেন্ট ডেস্টিনেশন অপারেন্ট মানে অপারেশন কি আপনি মুভ অপারেশনটা হলো মুভ সোর্স অপারেন্ট হলো সোর্স হলো কোনটা লোকেশন মানে যে হলো ডেস্টিনেশন আর0 ডেস্টিনেশন মানে যেখানে হলো ভ্যালুটা আপডেটেড হবে বা ওভাররিটেন হবে আপডেট যেই জায়গায় ভ্যালুটা আপডেটেড হবে ওই জায়গাটাকে আমরা বলতেছি কি ডেস্টিনেশন অপারেন্ট ঠিক আছে যেমন এই যে এই জায়গাটা কি করছে দেখেন moves the operand at memory location loca to the operand in a register r0 এর মানে কি যে আমার লোকেশনের যেই ভ্যালুটা আছে ওইটাকে আমি r0 তে মুভ করছি এখানে দেখেন the original content of loca লোকেশন আর প্রেজার্ভ মানে লোকেশনের যেই কন্টেন্টটা ছিল সেটার কোনো পরিবর্তন হয় নাই the original content of r0 is overwritten অবশ্যই ওভাররিটেন হবে কারণ আমরা বলছি রাইটেরটাই সবসময় কাজ হয় রাইট সাইডেরটাই সবসময় কাজ হয় রাইট সাইডেরটাকে আমরা বলে আসছি আপনাদের ডেস্টিনেশন অপারেন্ট ঠিক আছে তাহলে রাইট সাইডেরটা যেটা কাজ হয়েছে আমরা বলতেছি ডেস্টিনেশন অপারেন্টে কাজ হয়েছে তারপর এখানে দেখেন ইনস্ট্রাকশন দ্যাট মুভস ডাটা ফ্রম মেমোরি টু রেজিস্টার ইজ কল্ড লোড ইনস্ট্রাকশন আর হলো এখানে দুই ধরনের ইনস্ট্রাকশন থাকতে পারে একটা হলো আপনি মেমোরি থেকে ডাটাগুলোকে রেজিস্টারে রাখতে পারেন আর একটা হলো মানে রেজিস্টার থেকে ডাটাগুলোকে মেমোরিতে রাখতে তাহলে মানে মেমোরিতে রাখার জন্য আপনার যেটা লাগবে অ্যাড্রেস লাগবে ঠিক আছে তাহলে আপনি মেমোরি থেকে দেখেন এই ইনস্ট্রাকশন দ্যাট মুভস দ্য ডাটা ফ্রম মেমোরি টু রেজিস্টার ইজ কল্ড লোড ইনস্ট্রাকশন দ্যাট মুভস ডাটা ফ্রম রেজিস্টার টু মেমোরি ইজ কল্ড স্টোর ইনস্ট্রাকশন মানে একটা হলো আপনাদের লোড একটা হলো আপনাদের স্টোর ঠিক আছে স্টোর মানে হলো আপনারা দেখেন মুভ r0 লোকেশন মানে লোকেশন r0 এর ভ্যালুটা আপনি লোকেশনের মধ্যে রাখতেছে আর লোড মানে হলো লোকেশনের ভ্যালুটা r0 এর মধ্যে রাখতেছে একটু পার্থক্য আছে ঠিক আছে তারপর আরো একটা ইনস্ট্রাকশন দেখতে পারেন আরেকটা ইনস্ট্রাকশন হতে পারে যে add location, r0 add মানে কি যে লোকেশনের সাথে r0 এর যে ভ্যালুটা যোগ করে r0 এ রাখা এখানে দেখেন add the operand at the memory location loca to the operand in the register মানে লোকেশনের যে ভ্যালুটা তার সাথে r0 এর যে ভ্যালু তাটা যোগ করছে place the sum into register r0 মানে যেই সামটা আসছে ওই সামটাকে r0 তে রাখছে তাহলে এখানে দেখেন the original content of loca is preserved লোকেশনের যে অরিজিনাল কন্টেন্ট এটা হলো প্রিজার্ভই থাকছে অরিজিনাল কন্টেন্ট অফ r0 ইজ ওভাররিটেন আগের মতো যে আমাদের রাইট সাইডে ওভাররিটেন হতেছে আর যেটা লেফট সাইডে ওটা হলো আগের মতোই থাকতেছে ইনস্ট্রাকশন ইজ ফেচড ফ্রম দ্য মেমোরি ইনটু দ্য প্রসেসর দ্য অপারেন্ড এট লোকা ইজ ফেচড মানে এখানে বলতেছি কি যে এই আমাদের মানে যে আমরা যে মেমোরি অ্যাড্রেসটা দিলাম ওখান থেকে লোকেশন থেকে ওই মেমোরি আমরা তো লোকা মানে কি একটা লোকেশন থেকে আমাদের ডাটাটা ফেচ করে নিয়ে আসছি ফেচ করে নিয়ে আইসা আমরা r0 এর সাথে যোগ করছি যে সামের রেজাল্টটা পাইছি আমরা r0 তে ওভাররাইট করে দিচ্ছি জিনিসটা এরকম বলা হচ্ছে তারপর যদি আমি কিছু সামারি বলি আসলে দেখেন সামারি এরকম হতে পারে মুভ লোকা r1 এর মানে কি ব্রিং দ্য মানে লোকা r1 মানে কি যে bring the content of memory location a into register r1 মানে মেমোরি মানে মেমোরি লোকেশনের যে কন্টেন্টটা আছে বা ডাটাটা আছে ওটাকে r1 এর মধ্যে নিয়ে আসতেছে আর সেকেন্ডটা দেখেন এটা হলো মুভ করছে প্রথমটা সেকেন্ড হলো মুভ r2 লগ বি ধরেন লগ এখানে বলতেছে কি দেখেন
saves the value of the register R2 in memory location B. মেমোরি লোকেশনের মধ্যে R2 এর যে ভ্যালুটা ওটাকে সেভ করছে। মানে প্রথমটা আমাদের লোড ইনস্ট্রাকশন, পরেরটা হলো স্টোর ইনস্ট্রাকশন। সেকেন্ডটা দেখেন আর এড R1, R0, এখানে দেখেন এখানে দেখা দিচ্ছে যে R0 এর সাথে R1 এর ভ্যালু যোগ কইরা R0 তে আপডেট করছে, R0 ওভাররাইড হইছে। তাহলে একটা হলো আমাদের লোডিং ইনস্ট্রাকশন আর একটা হলো স্টোর ইনস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে দেখেন আমি এইভাবে আমরা মুভের জায়গায় এইভাবেও লিখতে পারি, দেখেন মুভ লোক এ R1, মুভ R2, লোক বি, এগুলাকে লোড লোক এ R1, স্টোর লোক এ R2। মানে আপনি যদি চান লোড এবং স্টোর দিয়েও লিখতে পারেন, মানে যে এটা লেখা যা কথা মুভ এটা লেখা একই। আপনি যদি মুভ লেখেন তাহলে আপনাদের লোড স্টোর লেখা লাগবে না, মানে আপনি যদি আলাদা আলাদা করে ডিফাইন করে যেতে চান এইটা লোড এটা স্টোর, তখন আপনি লোডও লিখতে পারেন স্টোরও লিখতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা আমাদের লাস্ট স্লাইডটা দেখি, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। এই লাস্ট স্লাইড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্লাইড। এই লাস্ট স্লাইডটা বলছে কি দেখেন, ইনস্ট্রাকশন রেজিস্টার। আমাদের কয়েকটা রেজিস্টার ছিল, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডাটা রেজিস্টার। instruction register করতেছে কি, instruction register কি করতেছে, the holds the instruction that is currently executing by the CPU, মানে currently executing instructionটাকে সে হোল্ড করতেছে, ঠিক আছে। আরেকটা কি করতেছে, প্রোগ্রাম কাউন্টার কি করতেছে, পয়েন্টস টু, মানে পয়েন্ট করতেছে the next instruction that will be fetched from the memory to be executed by the CPU, মানে সিপিইউ পরবর্তীতে মেমোরি থেকে কোন ইনস্ট্রাকশনটা নিয়ে এসে কাজ করবে ওই ইনস্ট্রাকশনটাকে পয়েন্ট করতেছে হইলো আমাদের প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে। আর জেনারেল পারপাস রেজিস্টার বলতেছে কি, জেনারেল পারপাস রেজিস্টার বলতেছে কি জেনারেলি হোল্ডস দ্য অপারেন্ট ফর এক্সিকিউটিং ইনস্ট্রাকশন অফ কারেন্ট, মানে জেনারেলি হোল্ডস দ্য অপারেন্টস, মানে কি ডাটাগুলোকে সে হোল্ড করে এই ইনস্ট্রাকশনের কাজগুলা করার জন্য, ঠিক আছে। তারপর আমরা বলতেছি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডাটা রেজিস্টার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হলো কি, যখন হোল্ড দ্য মেমোরি অ্যাড্রেস টু রিড, মানে সোজা কথা হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার অ্যাড্রেস হোল্ড করে, মেমোরি ডাটা রেজিস্টার ডাটা হোল্ড করে। আমি যখন যেই কাজটা করতেছি কাজের সময় একটা ডাটা থাকবে, ওই ডাটার জন্য একটা অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসটা হোল্ড করে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এবং ডাটাটা হোল্ড করে মেমোরি ডাটা রেজিস্টার। তাহলে যে আচ্ছা আমি আজকে যতটুকু পড়ালাম এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? আমরা প্রায় 2টা ক্লাস নিয়ে একই জিনিস পড়াইলাম, হ্যাঁ, এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, কোনো কনফিউশন আছে? আমরা যতটুকু পড়াইলাম আজকে, মানে এটা আমরা লাস্ট ক্লাসও পড়াইছি, এটা ইম্পর্টেন্ট বেশি, তো দেখা গেছে যে এগুলো বুঝলে আমাদের পরবর্তীতে আগে তো সুবিধা হবে, বুঝছেন? এই জন্য এটা 2টা ক্লাস নিয়ে দেখালাম। এইখানে যদি কোশ্চেন প্যাটার্নটা বলি তাহলে দেখতে পারেন আমরা ক্লাসে দেখাইছিলাম না, কয়েকটা ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা বলতে পারি যে আমরা মানে প্রোগ্রাম কাউন্টার আছে, মানে আপাতত ওইটা আমরা আবার নেক্সট শুক্রবারে দেখাই দিব, হ্যাঁ। দেখা গেছে যে এখান থেকে কোশ্চেন যেটা আসতে পারে এটা আমি গত শুক্রবার দেখাইছিলাম, বাট আপনাদের স্লাইড ছিল না দেখে বুঝতে অসুবিধা হয়েছে। যেটা হইতে পারে আমি 3-4টা ইনস্ট্রাকশন দিয়ে দিব, যেমন এই যে মুভ লোকে R1 এটা সাব এটা, তারপরে ডিভিশন বা মাল্টিপ্লিকেশন না সরি, মানে ডিভিশন না, এড সাব মুভ, হ্যাঁ, লোড স্টোর, এগুলো দিলাম। তখন আপনাদের ওইখান থেকে এই আইআরপিসি, তারপর জেনারেল পারপাস রেজিস্টার, এই ভ্যালুগুলো বসাইতে হবে। এটা কিভাবে বসাবেন বা কিভাবে লিখতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব, আমরা হাতে কলমে দেখাই দিব, বোর্ডে লিখে দেখাই দিব। তো এইখান থেকে যদি আমি বলি আজকের পড়া থেকে কি কোশ্চেন আসতে পারে, আজকের পড়া থেকে কোশ্চেন আসতে পারে, ধরুন আমি যদি বলি যে মেমোরি কম্পিউটার কম্পোনেন্টসের টপ ডাউন ভিউটা আঁকার জন্য, তখন এই যে এইটা আঁকার লাগবে, ঠিক আছে। কারণ দেখা গেছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি আপনারা পারেন তাহলে দেখা গেছে মোটামুটি অনেকটা বুঝতে পারবেন। আমি যদি বলি কম্পিউটার কম্পোনেন্টসের টপ লেভেল ভিউটা আইকা, এই যে পিসি আইআর এগুলোর একটু ব্যাখ্যা করতে দেন, আমি 5-6 নাম্বারের একটা কোশ্চেন দিলাম যে এই কম্পিউটার কম্পোনেন্টসের টপ লেভেল ভিউকে ড্র করে তারপরে এই প্রত্যেকটা কম্পোনেন্টকে হালকা একটু ব্যাখ্যা দিতে, তখন এই জিনিসটা আঁকার লাগবে আইকা একদম লাস্টের পেজে লাস্টের পেজে চলে যাওয়া লাগবে, লাস্টের পেজে এতটুকু বর্ণনা দেওয়া লাগবে, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট।
তারপরে দেখেন আমি যদি বলি যে এইখানে যে লোড এবং লোড ইনস্ট্রাকশন স্টোর ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য দেখাইতে এবং কিছু লোড স্টোর ইনস্ট্রাকশন দেখাইতে, তখন আপনারা যে এই পেজটা দিতে পারেন। দেখেন এখানে লোড কোনটা, স্টোর কোনটা, কোনখানে কিভাবে লোড হইতেছে স্টোর হইতেছে এখানে লেখা আছে। ঠিক আছে, এখান থেকে আর মনে হয় না কোনো কোশ্চেন করার আছে। আচ্ছা আরেকটা করতে পারি যে বাস স্ট্রাকচারটা করতে পারি। এই যে ধরেন যে এখানে বাস স্ট্রাকচারটা করা মানে কি যে এখানে এইগুলোই লিখবে যে গ্রুপ অফ প্যারালাল ওয়্যার দিয়ে বাসটা গঠন করা হয়েছে। প্যারালাল ওয়্যার মানে কি একটা মানে ধরেন আপনি কম্পিউটার কত বিটের, অত বিটই আমাদের যে কম্পিউটারের বাসের যে প্যারালাল ওয়্যার অতগুলো ওয়্যার থাকে, এগুলো লিখবেন। মানে মোটামুটি 3 ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। বুঝা গেছে এটা? এই স্লাইডের ইম্পর্টেন্ট পার্ট হলো ওই যে লাস্টের এগুলা বোঝায়, যে এই স্লাইডটা আর এই স্লাইডটা বোঝা। এই স্লাইডে এখানে তো জাস্ট ব্যাখ্যা নাই, জাস্ট এটা মনে রাখা। আর লাস্টের এই যে এটা বোঝা আর কি, যে এইগুলো। আমাদের এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? বুঝলাম না, কনফিউশন আছে? না স্যার না। যদি কনফিউশন না থাকে তাহলে আজকে আমরা এতটুকু শেষ করি। আপনাদের কি সামনের শুক্রবার ক্লাস হবে? সামনের শুক্রবার আমার মনে হচ্ছে যে 14 তারিখ পড়ছে, এটা হইলো। এখন তো আপাতত আমরা শনিবার নাকি বন্ধ থাকবে। আমিও শুনতেছি যে বন্ধ নাকি শনিবার থাকবে, মানে 14 তারিখ রাত্রে যদি সভা বরাত হয় তাহলে বন্ধটা তো 15 তারিখ হবে, তাই না? এটা আমরা শুনছি আর কি। আচ্ছা এটা তো ইউনিভার্সিটি ডিসিশন দিবি, তো ওই অনুযায়ী কাজ করা যাবে। ঠিক আছে, ডিসিশনটা ইউনিভার্সিটি স্যার সবসময় দেখা যায় আমাদের ফ্রাইডে ক্লাস, এই বৃহস্পতিবার রাত 8টার দিকে 7টার দিকে নোটিশ। একটা ব্যাড হ্যাবিট। আচ্ছা এদিকে আমি যদি আগে জানতে পারি তাহলে আপনাদের আগে জানাই দিব, যদি কোনো ডিসিশন আমি জানতে পারি। সবার তো প্রিপারেশন আছে। আমাদের সাথে স্যার এমন স্টুডেন্ট আছে যারা ওই দূর দূরান্ত থেকে আসে। এখন একটা এক্সাম থাকলে ওরা তো আগে থেকেই প্রিপারেশন নেবে। ওরা যদি 7টায় নোটিশ পায় তখন ওরা রওনা দিবে কখন, ওরা আসবে কখন? হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম আছে এখানে। এটা হলো আমরা দেখি, আমি যদি নোটিশ পাই আগে তাহলে আপনাদের আগেই দেখি জানানোর চেষ্টা করবো আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনাদের তাহলে এখানে আর যদি কনফিউশন না থাকে তাহলে আমরা ক্লাসটা মোটামুটি শেষ করতে পারি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স জয়েন করলে হবে, অ্যাটেন্ডেন্স মানে জয়েন করলে অ্যাটেন্ডেন্স এসে পড়ছে। আচ্ছা, ওকে।